প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? চিলড্রেন ব্রাইট কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি সহকারী সিনিয়র শিক্ষক, চিলড্রেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস 9-এর ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমি যেটা নিয়ে পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি ট্রান্সফরমেশন সেন্টেন্স নিয়ে কিছু তথ্য তোমাদেরকে দিব, চেষ্টা করবো তোমরা যাতে তোমাদের প্রোগ্রেস হয়, কিছু জানতে পারবো। তো ফার্স্ট যে রুলসটা নিয়ে আমি কথা বলবো ট্রান্সফরমেশন সেন্টেন্সের, আমি কথা বলবো হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন করার যে পদ্ধতি, সেটা আজকে শিখবো আমরা। তার আগে একটা তথ্য, আমি ছোট একটা তথ্য তোমাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্স আর কনভারসেশন অফ সেন্টেন্স। কনভারসেশন অফ সেন্টেন্স আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা ছোটবেলায় যেটা করছিলাম যে হি ইজ গুড বয়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা আমরা কনভারসেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা নেগেটিভ ব্যাপারটা আমরা শিখছিলাম যে হি ইজ নট গুড বয়। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে যেটা বাক্য থাকবে হাবোধক বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটাকে সরাসরি উল্টিয়ে দিতে হবে, মানে নেগেটিভ করে ফেলতে হবে। কনভারসেশনাল সেন্টেন্সের নিয়মটা হচ্ছে যে হাবোধক বাক্যকে সরাসরি উল্টিয়ে নাবোধক বাক্যে রূপান্তর করা। মানে কনভারসেশনটা হচ্ছে যে গঠন এবং অর্থের দুইটারই পরিবর্তন হয়ে যাবে, দ্যাটস কল কনভারসেশন। আর ট্রান্সফরমেশন সেন্টেন্সটা হচ্ছে, এটা ট্রান্সফরমেশনটা হচ্ছে হি ইজ নট ব্যাড বয়। ট্রান্সফরমেশনের ব্যাপারটা হচ্ছে যে এখানে গঠনের পরিবর্তন হবে, বাট অর্থের কোনো পরিবর্তন হবে না। কনভারসেশনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গঠন এবং অর্থ দুইটারই পরিবর্তন হবে, দুইটারই পরিবর্তন হবে। মানে সে ভালো ছেলে, সে ভালো ছেলে না, মানে খারাপ ছেলে। কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সে সে ভালো ছেলে, নেগেটিভ করতে গেলে ওটাকে বলতে হবে সে খারাপ ছেলে না, আলটিমেটলি কি সে ভালো ছেলে। তো এই ট্রান্সফরমেশনের এই তথ্যটা খুবই জরুরি, এটা জেনে রাখা খুবই জরুরি। ট্রান্সফরমেশন ফরমেশন এবং কনভারসেশন, এটার ক্ষেত্রে এই তথ্যটা জেনে রাখা জরুরি। যাই হোক, আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে অনলি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ অনলি দিয়ে যদি, এটা দেখা যাচ্ছে না, অনলি দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায়, হ্যাঁ ব্যক্তিকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি কেন্দ্রিক হওয়ার কারণে অনলির পরিবর্তে নেগেটিভ করতে গেলে নান বার্ড হবে। অনলির পরিবর্তে নেগেটিভ করতে গেলে নান বার্ড হবে। এটা যদি ব্যক্তিকে নির্দেশ করে, যদি ব্যক্তিকে না বুঝিয়ে কোনো বস্তুকে বোঝায়, তাহলে বস্তুর ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে নান, এই যেটা অনলি আছে, এই অনলিটার পরিবর্তে নেগেটিভ করতে গেলে এটা হবে নাথিং বাট। আমরা এইসব জিনিসগুলো সহজেই জানি, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা যখন সংখ্যা, যদি অনলি দিয়ে কোনো সংখ্যাকে নির্দেশ করে, অনলি দিয়ে যদি কোনো সংখ্যা বা বয়সকে
নির্দেশ করে, তাহলে ওই নেগেটিভ করতে গেলে অনলির পরিবর্তে নট মোর দেন অবলিক নট লেস দেন হবে। এই ব্যাপারটা আমরা সবাই জানি যে অনলি দিয়ে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা সাধারণত শুরু হয় কি অনলি দিয়ে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয়েছে, হ্যাঁ, অনলি রাজু ডু দ্য সাম, অনলি রাজু। এখানে যে অনলিটা নির্দেশ করছে সে অনলিটা নির্দেশ করছে কাকে? ব্যক্তিবাচক রাজুকে। রাজু একজন ব্যক্তি। এই রাজুকে নির্দেশ করার কারণে এটা যখন আমি নেগেটিভ করতে যাব, এটা যখন নেগেটিভ হবে, নাবোধক হবে, তখন ব্যক্তিকে নির্দেশ করার কারণে অনলি দিয়ে ব্যক্তিকে নির্দেশ করার কারণে ওইটা হয়ে যাবে নান বার্ড রাজু। হ্যাঁ, শুধুমাত্র রাজুই অঙ্কটা করেছে। এই রাজুই শুধুমাত্র অঙ্কটা করেছে, রাজুকেই নির্দেশ করা হচ্ছে। রাজুকে নির্দেশ করার কারণে ওইটা ব্যক্তিবাচক হওয়ার কারণে ওইটা নান পার্ট হয়েছে। যদি বস্তুবাচক হইতো, যদি এরকম হইতো যে রাজু ডু অনলি দ্য সাম, রাজু শুধুমাত্র এই অঙ্কটি করেছে, অঙ্কটা এখানে বস্তুবাচক শব্দ, অঙ্কটা এখানে বস্তুবাচক শব্দ, যে অনলি দিয়ে ওই বস্তুবাচক অঙ্কটাকে নির্দেশ করা হয়েছে বিদায় ওই অনলিটা নেগেটিভ করতে গেলে, আমি যদি নেগেটিভ করতে যাই সেক্ষেত্রে ওই অনলিটা পরিবর্তন হয়ে গিয়ে হয়ে যাবে যেমন রাজু ডু নাথিং বাট দ্য সাম। এই ব্যাপারটা তাহলে ব্যাপারটা কি হলো? অনলি দিয়ে যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, অনলি দিয়ে রাজুকে নির্দেশ করছে, অনলি দিয়ে ব্যক্তিকে নির্দেশ করলে তখন নেগেটিভ করতে গেলে, নাবোধক করতে গেলে ব্যক্তির পূর্বে অবশ্যই বুঝতে হবে, যদি অনেক সময় দেখা যেতে পারে এরকম যে রাজু অনলি, রাজুর পরে বসে গেছে, শুধু সামনে থাকলে হবে না, পরেও থাকতে পারে। অনলিটা যদি পরেও থাকে, যদি অর্থ অনুসারে বোঝা যায় যে এটা ব্যক্তিকে নির্দেশ করছে, তাহলে সেই ব্যক্তির পূর্বেই নান ভার্ব বসাতে হবে। আর যদি অনলি দিয়ে কোনো বস্তুবাচককে নির্দেশ করে, নেগেটিভ করতে গেলে ওই বস্তুবাচক শব্দের পূর্বেই নাথিং বাট বসাতে হবে। এটা হচ্ছে যে বস্তুবাচকের ক্ষেত্রে। আর যদি এরকম হয় ব্যক্তিবাচক বস্তুবাচক কোনোটা না হয়ে যদি এরকম হয় যে হি ইজ only 10, he is only 10, সে তার বয়স 10 বছর। আমরা ওইটাকে ইংলিশে যখন করতে চাই বা ইংলিশে যখন বলতে চাই he is only 10, এটা আলাদা বাক্য। এই অনলি দিয়ে 10 নামক বয়সটাকে বা সংখ্যাটাকে নির্দেশ করা হচ্ছে। অনলি দিয়ে যখন বয়স নামক সংখ্যা, বয়স বা সংখ্যাটাকে নির্দেশ করা হয়, তখন সেটা নেগেটিভ করতে গেলে কি হবে? হি ইজ নট মোর দেন 10, সে 10 বছরের বেশি না। অথবা এভাবে লেখা যায়, বা এভাবেও লেখা যায় যে হি ইজ নট লেস দেন 10, মানে সে 10 বছরের কম না। দুটোর যে কোনো একটা দেওয়া যাবে। হি ইজ নট মোর দেন 10 অথবা হি ইজ নট লেস দেন 10। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে অনলি দিয়ে তিন ধরনের কথা আছে। এটা মনে রাখাটা খুবই জরুরি, কারণ এটা অনেকেই ভুলে যায় যে অনলি দিয়ে আসলে
সবগুলো একই মনে করে, অনলি দিয়ে নান বার্ড বসে দিচ্ছে, বস্তুর ক্ষেত্রে নান বার্ড বসে দিচ্ছে, ব্যক্তির ক্ষেত্রে নাথিং বার্ড বসে দিচ্ছে, এটা মনে রাখতে হবে, এটা খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে। আর সংখ্যাবাচক বা বয়সের ক্ষেত্রে অবশ্যই নট মোর দেন নট লেস দেন হবে। তাহলে গেল এটা একটা রুলস। এরপরে আরেকটা যেটা রুলস আছে সেটা হচ্ছে মাস্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? এই মাস্টের পরিবর্তে ক্যান নট বার্ড অথবা ক্যান নট হেল্প হবে। ক্যান নট বার্ড অথবা ক্যান নট হেল্প হবে। কি থাকলে? যদি হ্যাঁ-বোধক বাক্যে মাস্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়। যেমন হি মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। হি মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। সে অবশ্যই কাজটা শেষ করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো মাস্ট যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ-বোধকটা যদি মাস্ট যুক্ত সেন্টেন্স হয় তাহলে সেটা নেগেটিভ করতে গেলে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি মাস্টের পরিবর্তে কি দিচ্ছি? ক্যান নট বার্ড দিচ্ছি না ক্যান নট হেল্প দিচ্ছি? ক্যান নট বার্ড যদি হয় তাহলে সেটা এরকম হবে যে হি ক্যান নট বার্ড। ক্যান নট বার্ড এর পরে finished the work। এই cannot but হইছে মাস্টের পরিবর্তে। কিন্তু যদি cannot but না দিয়ে আমি cannot help লিখি, cannot help দিলাম, cannot but না দিয়ে আমি cannot help দিলাম। cannot help দিলে একটা বিষয় হচ্ছে মাস্টের পরবর্তী যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে ing যুক্ত করতে হবে। যেমন FINISHE ফিনিশিং দ্য ওয়ার্ক। যদি মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় সেটাকে নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে ক্যানট বার্ড দিলে তার পরবর্তী ভার্বের কোনো পরিবর্তন হবে না। কিন্তু মাস্টের পরিবর্তে যদি ক্যানট হেল্প দেই তাহলে তার পরবর্তী যে ভার্বটা থাকবে, যে বেস ফর্মটা থাকবে, এটা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম V0। এই বেস ফর্ম থাকলে সেই বেস ফর্মটার সাথে ing যুক্ত করতে হবে ক্যানট হেল্প থাকলে। কেন? সেটা কেন আমরা জানি। ভার্বের প্রকারভেদ সেক্ষেত্রে আমাদের জানতে হবে। ভার্বের প্রকারভেদটা কেমন? যে ভার্ব আমরা সাধারণত কি জানি, আমি বোর্ডে লিখতে পারতেছি না, আমি একটু ধারণা দিই, একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা হচ্ছে এটার জন্য, মানে হেল্প থাকলে কেন আইন যুক্ত হচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। যে হেল্প থাকলে কেন হেল্পের সাথে আইন যুক্ত করা হয় সেটা ধারণা দেওয়ার জন্য আমি ভার্বের ক্লাসিফিকেশনটা সাধারণত বলে থাকি, সেটাই বলতেছি। সেটা হচ্ছে ভার্ব আমরা সাধারণত কি জানি? ভার্ব আমরা জানি হচ্ছে দুই প্রকার। একটু চিন্তা করি, ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কয় প্রকার? ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, যে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে পার্থক্যটা কোথায়? ফাইনাইট ভার্ব হচ্ছে সে গ্রামারের সমস্ত নিয়ম মেনে চলে। গ্রামারের সমস্ত নিয়ম বলতে গ্রামার যেরকম নির্দেশ করে সেভাবে করে সে ওই অনুসারে সমস্ত নিয়ম সে মেনে চলে। যেমন গ্রামার বলতেছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে যুক্ত হবে। এটা হচ্ছে গ্রামারের রুলস।
এই এই রুলসটা ফানের ভাব মেনে চলে, কিন্তু এই রুলসটা আবার নন ফানের ভাব মেনে চলে না। যেহেতু নন ফানের ভাব মেনে চলে না, তাহলে তাকে বলাই যেতে পারে যে সে নিজস্ব তার কিছু রুলস আছে, সে সেটা মেনে চলে, আর ফানের ভাব গ্রামারের সমস্ত রুলস মেনে চলে। যেমন আমি যদি একটু অন্যভাবে বোঝাতে চাই, একটা স্কুলের স্টুডেন্ট স্কুলের যেসব নিয়ম কানুন মেনে চলে, তার মানে সে বুঝে যাচ্ছে সে ওই স্কুলের স্টুডেন্ট যে স্কুলে সেই নিয়ম কানুন মেনে চলে। তাহলে ওই স্কুলের স্টুডেন্টটাকে বলা যাবে ফাইনাল ভার্ব, এটা মনে রাখার জন্য। আর যদি আমি বলি যে অন্য একটা ছেলে, সে বাইরের কোনো স্কুলের স্টুডেন্ট না, সে স্কুলের নিয়ম কানুন কখনোই মানবে না। কেন মানবে না? কারণ ওই স্কুলে সে স্টুডেন্ট না। তাহলে যে স্কুলের স্টুডেন্ট না, তাকে আমি বলতেই পারি যে ও নন ফাইনাল ভার্ব। ঠিক আছে? তো যাই হোক, হেল্পিং ভার্বটা, হেল্পের পরে আমরা সাধারণত কি জানি? মডেল অক্সিলারি ভার্ব ক্যান, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, ইউজ টু, ওয়াট টু, হ্যাভ টু, হ্যাডস টু, এইসব মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে, সেই মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বটা যেটা থাকবে, সেই মূল ভার্বটার বেস ফর্ম হবে। কিন্তু এই যে ক্যানের পরে মূল ভার্বটা বেস ফর্ম হয়েছে, এটা হচ্ছে গ্রামারের সে রুলস মেনে চলছে। তার মানে হেল্পটা এখানে হচ্ছে ফাইনাল ভার্ব, হেল্পটা এখানে ফাইনাল ভার্ব। কিন্তু আমরা জানি কি মডেল অক্সিলারি ভার্বের পরে মূল বেস ফর্ম বসে, এটা সেই অনুসারে বেস ফর্ম বসে গেল। দেখা যাচ্ছে ক্যানের পরে এটা এই ভার্বটার বেস ফর্ম হয়নি, সে তার মতো নিয়মেই আইনজি যুক্ত হয়ে বসে আছে। এই ব্যাপারটাই হচ্ছে যে সে এখানে কমপ্লিট করছে, সে গ্রামারের রুলস মেনে চলে। তার মানে আমি তাকে বলতেই পারি সে নন ফাইনাইট ভার্বের কাজ করছে। নন ফাইনাইট গ্রামারের রুলস সে মেনে চলে, তার নিজস্ব একটা রুলস আছে, সেই রুলস অনুসারে সে বসছে এখানে। গ্রামারের যে রুলসটা আছে সে সেটা মানে না এখানে। তো ব্যাপারটা হচ্ছে কি, মানে ভার্বের ক্লাসিফিকেশন যেটা বলতেছিলাম, যে ভার্ব একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা গ্রামারের সমস্ত নিয়ম মেনে চলে সে সেন্টেন্সে বসে। একটা বাক্য গঠন করার ক্ষেত্রে যে ভার্বটা বসে, সে ভার্বটা গ্রামারের টোটাল যে রুলসটা আছে সেগুলো সে মেনে চলে বসে। কিন্তু নন ফাইনাইট ভার্ব যেটা করে, সে গ্রামারের সমস্ত নিয়ম যেভাবে বাক্যের মধ্যে বসলে বাক্যের গঠনগত যে পরিবর্তনটা বা বাক্যটা যেরকম হয় সেভাবে করে বসে না, সে তার মতো করে, তার একটা নিজস্ব রুলস আছে, সেই অনুসারে সে বসে। নিজস্ব রুলস কেন বলতেছি সেটা বোঝার জন্য একটু করে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটা বলি। নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনটা কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে, আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ভার্বের পূর্বে যদি, যেমন টু গো, এই টু গোটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কেন? যে ভার্বের পূর্বে, মানে ভার্বের বেস ফর্মের পূর্বে যদি টু থাকে ওটাকে ইনফিনিটিভ বলে। এটা একটা রুলস, এটা তার নিজস্ব নিয়ম, মানে নন ফাইনাইটের একটা নিজস্ব নিয়ম। আর ভার্বের সাথে যদি আইনজি থাকে তাহলে ওটাকে জিরান্ট বলে। এটা হচ্ছে আরেকটা। তাহলে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। একটা হচ্ছে যে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের পূর্বে টু যুক্ত হলে ওটা ইনফিনিটিভ, ভার্বের সাথে আইনজি যুক্ত হলে ওটা হচ্ছে জিরান্ট, আর আরেকটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে অনেকটা জিরান্টের মতো। প্রেজেন্ট পার্টিসিপলটা অনেকটা জিরান্টের মতো কেন? কারণ জিরান্ট আইনযুক্ত, প্রেজেন্ট পার্টিসিপল আইনযুক্ত। যেমন আমি এই গোয়িং দুটেই দিলাম, একটা হচ্ছে জিরান্ট আর একটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। একটা হচ্ছে জিরান্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ট সেন্টেন্সের নাউনের মতো হয়ে বসে, সেজন্য সে জিরান্ট। আর প্রেজেন্ট পার্টিসিপল সেন্টেন্সে ভার্বের মতো হয়ে বসে, সেজন্য সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এগুলো হচ্ছে সাধারণ কনসেপ্ট। এগুলো যদি ডিটেইলসলি আমি ভার্ব ক্লাসিফিকেশন পড়াইতে যাই তখন সেই সময় আমি ডিটেইলসে আলোচনা করব। এটা ভার্ব ক্লাসিফিকেশন বিশাল বড় একটা ভার্ব ক্লাসিফিকেশন আছে। এই বিশাল বড় ভার্ব ক্লাসিফিকেশন আমরা যখন করতে যাব বা আমরা যখন শিখতে যাব তখন এগুলো আমি ওই সময় ডিটেইলসলি বলবো। তো যেটা বলতেছিলাম, নন ফাইনাইট ভার্বটা হচ্ছে, একটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল বলছি, এরপর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এরপরে পাস্ট পার্টিসিপল, যেটা আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। আমরা সাধারণত শিখে থাকি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, এগুলো আমরা অন্যভাবে শিখে থাকি। কিন্তু এগুলো কেন সেটাও আমি ডিটেইলসে আলোচনা করবো। যাই হোক,
তো আমাদের এখানে যে ব্যাপারটা লক্ষণীয় সেটা হচ্ছে যে মাস্টের পরিবর্তে আমরা পড়তেছিলাম মাস্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাই। ক্যান নট বাট বসালে ভার্বের পরে বেস ফ্রম বসাইলে কোনো সমস্যা নেই, বেস ফ্রম বসে যাবে। কিন্তু ক্যান নট হেল্প বসলে ভার্বের পরে হচ্ছে একটা মূল ভার্বের পরে আইন যুক্ত করতে হবে। এই আইন যুক্ত করার কারণটা হচ্ছে কেন সেটা আমি কিছুক্ষণ আগে বলছি, যে হেল্পটা এখানে ফানের ভার্ব, আর যেটা ফিনিশিং যেটা আছে ওটা হচ্ছে এখানে নন ফাইনাল ভার্ব হিসেবে কাজ করতেছে, যার প্রেক্ষিতে এই ফিনিশিং এর সাথে আইন যুক্ত হয়েছে আর এই ফিনিশিং এর সাথে আইন যুক্ত হয় না, কারণ এখানে কোনো ফাইনাল ভার্ব নাই। এখানে হেল্পটা নিজেই একটা ফাইনাল ভার্ব। যখন ক্যান নট বাট বসবে তখন ক্যান নট বাটের পরবর্তী যে ভার্বটা থাকবে সেটাই ফাইনাল ভার্বে কাজ করবে, আর যদি ক্যান নট হেল্প বসে তাহলে সেটা নন ফাইনাল ভার্বের মতো কাজ করবে। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি আজকে যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার জন্য ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের আমি একটা ধারণা দিছি, এমনকি কনভারসেশন এবং ট্রান্সফরমেশনের মধ্যে যে পার্থক্যটা সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। আমি আবারও বলতেছি, একটু রিপিট করি, পুরা ক্লাসটা একটু যদি রিভিউ করি সেটা আমি এইভাবে করতে পারি। সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন এবং কনভারসেশন, আমি বলছিলাম পার্থক্য আছে দুইটার। ট্রান্সফরমেশন সেন্টেন্সটা এবং কনভারসেশন সেন্টেন্সের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে কনভারসেশন সেন্টেন্স গঠনগত এবং অর্থগত দুইটারই পরিবর্তন হয়, একদম পুরোটাই চেঞ্জ করে ফেলে। আর ট্রান্সফরমেশন কি করে, সেটা ট্রান্সফার করে, অর্থটা পরিবর্তন করে না, গঠনের পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে যে ট্রান্সফরমেশন এবং কনভারসেশনের পার্থক্য। এরপর আমি বলছিলাম হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে আমি দুটো রুলস নিয়ে আলোচনা করছি। একটা রুলস হচ্ছে অনলি থাকলে কি হবে, একটা হচ্ছে অনলি থাকলে কি হবে। অনলিটা কি, অনলি যদি ব্যক্তিবাচক হয় নেগেটিভ করতে গেলে নান ভার্ব হবে, আর অনলিটা যদি বস্তুবাচক হয় তাহলে নেগেটিভ করতে গেলে নাথিং ভার্ব হবে। অনলিটা যদি সংখ্যা বা বয়সকে নির্দেশ করে তাহলে নেগেটিভ করতে গেলে ক্যান নট বাট বা এটা নট মোর দেন অথবা নট লেস দেন হবে। এটা গেল অনলি থাকলে যেটা হওয়ার কথা। কিন্তু এর পরবর্তী আরেকটা যেটা রুলস আলোচনা করি সেটা হচ্ছে মাস্ট থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে সেটা নেগেটিভ করতে গেলে কিভাবে হবে, যে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প হবে। ক্যান নট বাট থাকলে ক্যান নট ভার্বের পরে মূল ভার্বটা বেস ফর্মটা যেটা কনসেপ্টে বসে যাবে, কিন্তু ক্যান নট হেল্প হলে তার পরবর্তী মূল ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই দুইটা রুলস নিয়ে আজকে আলোচনা করছি। এবং আরেকটা যেটা জরুরি বিষয় আলোচনা করছি সেটা হচ্ছে এই যে ক্যান নট হেল্প বসলে তার পরবর্তী মূল ভার্বের সাথে কেন আইনজি বসে সেটা একটা ধারণা দিচ্ছি। ধারণাটা কি, যে ক্যান নট হেল্প এখানে ফাইনাইট ভার্বে কাজ করে, আর ক্যান নট হেল্পটা এখানে ফাইনাইট ভার্বে কাজ করতেছে, আর ফিনিশিংটা এখানে নন ফাইনাইট ভার্বে কাজ করতেছে। যার কারণে নন ফাইনাইট ভার্বে কাজ করার কারণে নন ফাইনাইট ভার্বের যে প্রকারভেদগুলো বললাম, একটা হচ্ছে যে ইনফিনিটিভ যেটা ভার্বের পূর্বে টু যুক্ত হয়, আর এটা হচ্ছে জিরান্ড যেটা ভার্বের সাথে আইন যুক্ত হয়, আর এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যেটা ওটা ভার্বের সাথে আইন যুক্ত হয়। এই কারণে এই পার্থক্যটা আমাদের এখানে খুব জরুরি। এই জিনিসটা কিন্তু অনেকেই খেয়াল করে না। আমরা স্টুডেন্টরা যারা আছি তারা লিখে ফেলি যে ক্যান নট হেল্প দিলেই মূলের সাথে আইনজি বসাতে হবে, কিন্তু কেন বসাতে হবে সেটা আমাদের জানা রাখা জরুরি। যাক, আমি এই ধারণাটা তোমাদেরকে দিয়ে দিতে পারছি আশা করি। আমরা এর পরবর্তীতে আরো অনেক রুলস নিয়ে আলোচনা করব। তো আজকের মতো আমার ক্লাস আমি এখানে শেষ করার প্রত্যয় ব্যক্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি দেখা হবে। আসসালামু আলাইকুম।